নিউজরুম লাইভ নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। মিশন 24 টার্গেট দিল্লি, কালীঘাটে বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কোমর বাঁধছে তৃণমূল। দলের গঠনতন্ত্রে বদলের সিদ্ধান্ত। দিল্লি দখলের লক্ষ্যে পরের ওয়ার্কিং কমিটির বৈঠক দিল্লিতে। মমতাদির কত স্ট্রাগল, সারা ভারতবর্ষের মমতাদির এই স্ট্রাগল, এই মেসেজ কে আমরা নিয়ে যেতে পারি। মিশন 24 টার্গেট তৃণমূলকে জাতীয় রাজনীতিতে প্রধান বিরোধী দল হিসেবে তুলে ধরা। ঘাসফুল শিবিরের দাবি, দেশে এখন মোদি বিরোধী মুখ মমতাই। 24-এর লড়াইয়ে তিনিই নেতৃত্ব দেবেন। বিজেপিকে হারাবার জন্য মমতাদি ইজ দ্য স্ট্রংগেস্ট, দ্য মোস্ট ক্রেডিবল অ্যান্ড দ্য মোস্ট এক্সপিরিয়েন্সড। কারণ উনি শুধু তিনবারের মুখ্যমন্ত্রী নন, উনি 7 বারের মেম্বার অফ পার্লামেন্ট। 21-এ বঙ্গজয়ের পর তৃণমূল নেত্রী স্পষ্ট করে দেন এবার টার্গেট দিল্লি। তারপর বাংলার বাইরে একাধিক রাজ্যে ঘাসফুল। আগরতলা পুরো ভোটে উঠে এসেছে 2 নম্বরে। মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সহ 12 কংগ্রেস বিধায়ক যোগ দিয়েছেন তৃণমূলে। মেঘের রাজ্যে তৃণমূলই এখন প্রধান বিরোধী দল। সম্প্রতি বিহারের 2 নেতা কীর্তি আজাদ এবং পবন ভার্মা যোগ দিয়েছেন তৃণমূলে। যোগ দিয়েছেন কংগ্রেসের মহিলা সংগঠনের প্রধান সুস্মিতা দেব। হরিয়ানার প্রাক্তন কংগ্রেস সভাপতি অশোক তনওয়ার। ঘাসফুলে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইসিনহো ফলেইরো। এদের অনেকেই সোমবার উপস্থিত ছিলেন কালীঘাটে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে সংবিধান আছে, যাকে কনস্টিটিউশন বলি, সেটাতে চেঞ্জ হবে। ফাইনাল ডিসিশন সেটা আমাদের নেত্রী, আমাদের চেয়ারপারসন মমতাদি নিতে পারেন। 21-এ দাঁড়িয়ে 24-কে পাখির চোখ। টার্গেট দিল্লি, নেতৃত্বে মমতা। তৃণমূলের পরের ওয়ার্কিং কমিটির বৈঠকও দিল্লিতেই। নিউজ 18 বাংলা। কংগ্রেসের ডাকে বিরোধীদের বৈঠক। ঘোষিত অবস্থান মতোই অনুপস্থিত তৃণমূল। বৈঠকে যোগ দিল না এসপি, বিএসপি, শিবসেনা। সংসদের শীতকালীন অধিবেশন শুরুর দিন কংগ্রেসের ডাকে বিরোধী দলের বৈঠক। আগের ঘোষণা মতোই অনুপস্থিত তৃণমূল। তবে শুধু তৃণমূল নয়, সোমবার কংগ্রেসের ডাকা এই বৈঠকে অনুপস্থিত একাধিক বিজেপি বিরোধী দল। বৈঠকে ছিল কংগ্রেস সহ 11টি দল। তার মধ্যে রয়েছে ডিএমকে, এনসিপি, সিপিআইএম এবং আরজেডি। ঘোষণা মতোই এই বৈঠকে যায়নি তৃণমূল। বৈঠকে অনুপস্থিত সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, শিবসেনাও। বৈঠকে নেই ধর্নাতেও আলাদা। এদিন বিরোধী বৈঠকের পর সোনিয়া গান্ধীর নেতৃত্বে সংসদ ভবন চত্বরে বিক্ষোভ দেখায় কংগ্রেস। দাবি, কৃষি আইন প্রত্যাহার করতে হবে। একই ইস্যুতে হলেও পৃথক বিক্ষোভে তৃণমূল। পর্যবেক্ষকদের একাংশের মতে তৃণমূল চায় জাতীয় রাজনীতিতে প্রধান বিরোধী দল হিসেবে জায়গা করে নিতে। সে কারণেই তাদের এখন অবস্থান। কংগ্রেসের ডাকা বৈঠকে থাকবে না তৃণমূল। নিউজ 18 বাংলা। বিনা আলোচনায় সংসদে কৃষি আইন প্রত্যাহার বিল পাশ করালো কেন্দ্র সরকার। আলোচনায় ভয় পাচ্ছে পাল্টা তোপ বিরোধীদের। আন্দোলনে অনড় কৃষকরা। सरकार हर विषय पर चर्चा करने के लिए तैयार है, खुली चर्चा करने के लिए तैयार है। শীতকালীন অধিবেশনের প্রথম দিনই গরম সংসদ। এদিন কৃষি আইন প্রত্যাহার বিল পেশ করেন কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং तोमर। देखिए, ये जो फार्म बिल लाए जा रहे हैं, इसमें लिखा है कि कॉन्सिडरेशन एंड पासिंग। तो जब कॉन्सिडरेशन एंड पासिंग के सवाल आते हैं तो चर्चा क्यों नहीं किया जाएगा? आप जाइए सीट पे। प्रश्न है कि विधेयक को पारित किया जाए। जो सदस्य इसके पक्ष में आ गए, जो सदस्य विरोध में ना गए, मेरे विचार में निर्णय हवालों के पक्ष हुआ। यह प्रधानमंत्री जी की कथनी और करनी की एक रूपता का परिचायक है कि रिपील करने के लिए हम यहाँ आए हुए हैं। सत्ता पक्ष भी तैयार है और अपोजिशन भी मांग करता रहा है, इसलिए इस पर कोई भी विषय आगे बढ़ाने की जरूरत नहीं है, चर्चा की जरूरत नहीं है।
সরকার সংসদে সব আলোচনার জন্য তৈরি। প্রধানমন্ত্রী এই আশ্বাস দিলেও কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে সংসদের কোনো কক্ষেই আলোচনার সুযোগ পেলেন না বিরোধীরা। আইন প্রত্যাহারের সময় সংসদের কোনো কক্ষেই উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। कि सरकार डिस्कशन से डरती है। वो जो 700 किसान जिन्होंने अपनी जान दी, उनके बारे में डिस्कशन होना था। ये भी होना था कि ये जो किसानों के खिलाफ कानून बनाए गए, इसके पीछे किसकी शक्ति थी। डिस्कशन एमएसपी पे भी होना था। लखीमपुर खेरी और इनके जो होम मिनिस्टर हैं, उन पर डिस्कशन होना था। अभी आंदोलन चलता रहेगा क्योंकि आंदोलन में कहाँ जा रहे हैं हम अभी? ये किसी ने कहा कि आंदोलन इन तक खत्म हो रहा। সরকার পক্ষের পাল্টা যুক্তি, যেখানে প্রধানমন্ত্রী ক্ষমা চেয়ে আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন, সেখানে আবার আলোচনা কিসের? प्रधानमंत्री ने माफी मांगी कि उनकी गलती के कारण से 700 लोग मारे गए हैं। तो फिर अगर उन्होंने गलती एक्सेप्ट कर ली है तो फिर कॉम्पेंसेशन देना तो पड़ेगा। বিরোধীদের হট্টগোলে শীতকালীন অধিবেশনের প্রথম দিনে বারবার মুলতবি হয়েছে লোকসভা, রাজ্যসভা। অনেকেই বলছেন শুরুতেই এই পরিস্থিতি, বাকি অধিবেশনে কি হবে? নিউজ 18 বাংলা। বাদলের শাস্তি শীতে। বাদল অধিবেশনে হট্টগোলের জেরে সাসপেন্ড রাজ্যসভার 12 জন সাংসদ। সাসপেন্ড তৃণমূল, কংগ্রেস ও শিবসেনা বামেদের 12 জন সাংসদ। কনস্টিটিউশন বা গণতন্ত্র নেই, গণতন্ত্র হত্যা হচ্ছে, ডেমোক্রেসি কিল্ড। আমরা বারবার পোস্টার লিখে রাখছি, ডেমোক্রেসিকে হত্যা করা হচ্ছে। ওরা যতবার আমাদের চুপ করিয়ে রাখার চেষ্টা করুক, মমতা ব্যানার্জি সৈনিকদের ওরা সাসপেন্ড করে মুখ বন্ধ করতে পারবে না। উই ফিল প্রাউড টু বি সাসপেন্ডেড when we raise voice as opposition in favor of the farmers, in favor of the people of our country, in favor of constitution. मेरे को तो गर्व ही लग रहा है क्योंकि हम ममता बनर्जी का सिपाही हूँ। मैं टीएमसी पार्टी का सिपाही होकर के जनता का काम कर रही हूँ। जनता का फेवर के लिए हम लोग प्रोटेस्ट किया था, तो उसमें सस्पेंड किया, तो आई एम वेरी हैप्पी। जनता समझेगा, समझा बुझेगा, ये तो अच्छा ही हुआ, अच्छा किया। तो अभी डेमोक्रेटिकली करना चाहिए, बुलाना चाहिए मीटिंग में, सब बोलना चाहिए विदाउट इन्फॉर्मिंग ऑल द पार्टी। हटात करके हाउस में बोल दिया, तो ये कैसा है? ये तो डिक्टेटरशिप है ना। মর্যাদা হানি করেছেন সাংসদরা, সেই কারণেই সাসপেন্ড, বলেছেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। সংসদীয় ব্যবস্থায় এই সাসপেন্ড করবার অধিকার চেয়ারম্যানের থাকে, স্পিকারের থাকে। তারা মনে করেছেন যারা শান্তি ভঙ্গ করেছিলেন, তারা মনে করেছিলেন যে জনপ্রতিনিধি হয়ে এসে মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের আবেগকে দূরে সরিয়ে রেখে তারা যে কোনোভাবে হোক এমন কাজ করেছেন যেটা সংসদের মর্যাদা, তার গরিমার পরিপন্থী। সেজন্য তারা সাসপেন্ড করেছেন। এটা তো কোনো দলীয় সিদ্ধান্ত নয়। কেন সংসদ আকর্ষণীয়, সেটা সেলফি পোস্ট করে বোঝাতে গিয়ে বিতর্কে শশী থারুর। সমালোচনার মুখে পড়ে ক্ষমা চাইলেন কংগ্রেস সাংসদ। এক ফ্রেমে 7 সাংসদ, কেউ তৃণমূলের, কেউ কংগ্রেসের, কেউ আবার এনসিপির। শশী থারুরের টুইট করা এই ছবি ঘিরেই তুঙ্গে বিতর্ক। মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, সুপ্রিয়া সুলে, প্রনীত কাউরদের সঙ্গে হাসি মুখে ছবি পোস্ট করে শশী থারুর লিখেছেন, কে বলে লোকসভা কাজের জন্য আকর্ষণীয় জায়গা নয়? 6 সহকর্মী সাংসদের সঙ্গে। আর এই পোস্টের পরেই সমালোচনার বন্যা। শশীর পোস্টের কমেন্টে ঝাঁঝালো আক্রমণ। নেট নাগরিকদের অনেকেরই প্রশ্ন, মহিলা সাংসদদের কি ঘর সাজানোর জিনিস ভাবছেন? মহিলা সাংসদদের কাজ মোটেই সংসদকে আকর্ষণীয় করা নয়। এই মন্তব্য লিঙ্গ বৈষম্যেরই প্রকাশ। নানা মহলে সমালোচনা। ঘণ্টাখানেকের মধ্যে ক্ষমা চেয়ে নেন তিরুবনন্তপুরমের কংগ্রেসের সাংসদ। শশী থারুরের টুইট, মহিলা সাংসদদের উদ্যোগে হালকা মেজাজে এই সেলফি তোলা হয়েছিল। মহিলা সহকর্মীরা এই ছবি পোস্ট করতে বলেন, এতে অনেকের খারাপ লাগায় দুঃখিত। তবে কর্মক্ষেত্রে বন্ধুত্বের এই ছবিতে যোগ দিতে পেরে খুশি। তবে লিঙ্গ বৈষম্যমূলক কথার অভিযোগ রাজনীতিকদের বিরুদ্ধে নতুন নয়। সংসদের ভিতরে বাইরে প্রচুর উদাহরণ। গত সপ্তাহে বিতর্কে জড়ান রাজস্থানের মন্ত্রী কংগ্রেসের রাজেন্দ্র সিং গুড়া। বলেন, রাস্তা হওয়া চাই ক্যাটরিনা কাইফের গালের মতো। 2020 সালে উপনির্বাচনে বিজেপি প্রার্থী ইমারতী দেবীকে আইটেম বলেন কংগ্রেসের কমলনাথ। 2019 সালে সংসদে অধ্যক্ষের চেয়ারে বসা বিজেপির রমা দেবীকে নিয়ে আজম খানের মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে।
2016 সালে মহিলারা সংসদে বসে শাড়ির গল্প করেন, এই কথা বলে সমালোচনার মুখে পড়েন এনসিপির সুপ্রিয়া সুলে। নিউজ 18 বাংলা। ঠাট কিছু নষ্ট হয়ে গেছে, যার জন্য সেতুটা একটু ভেঙে গেছে, কথাটা বলা ঠিক হবে না, কিছুটা আংশিক ক্ষতি হয়েছে। কারণ সেটাকে অতি দ্রুত ওটাকে কিভাবে রিপেয়ারিং করে দেওয়া যায় আপাতত, সেটার জন্য আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে, খুব দ্রুত ওটাকে সারিয়ে দেওয়া হবে। স্থানীয় প্রশাসন আশ্বাস দিচ্ছে, কিন্তু ব্রিজ সারাই হবে কবে? কবে হবে পাকাপোক্ত সেতু? উত্তর চায় পাঁচলার জগৎবল্লভপুর। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বিজেপি শাসিত ত্রিপুরায় দ্বিতীয় স্থানে উঠে এলো তৃণমূল। 24% ভোট পেয়ে তারাই ত্রিপুরায় প্রধান বিরোধী, দাবি তৃণমূলের। পাল্টা তোপ বাম বিজেপির। ত্রিপুরার পুরভোটে মাত্র একটি আসন জিতলেও ফল দেখে চওড়া হাসি ঘাসফুল শিবিরের নেতাকর্মীদের। ত্রিপুরায় 96 আসনে প্রার্থী দিয়ে 55 আসনে তৃণমূল দ্বিতীয় স্থানে। আগরতলা পুরসভায় 26 আসনে তৃণমূল দ্বিতীয়, তেলিয়ামুড়ায় 13 আসনে, আমবাসায় 10 আসনে, সোনামুড়ায় 6 আসনে তৃণমূল দ্বিতীয় স্থানে। এই রকম পরিস্থিতির মধ্যে অবাধে ছাপ্পার পরেও আজকে দেখুন তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার যদি সারা ত্রিপুরা রাজ্যের নির্বাচনের একটা অ্যাভারেজ করেন, প্রায় 24% ভোট পেয়েছে। আজকে তৃণমূল কংগ্রেস এখানে দ্বিতীয় স্থানে আত্মপ্রকাশ করেছে। 2015 সালের পুরভোটে 14.1% ভোট পায় বিজেপি। 2018-তে ত্রিপুরায় ক্ষমতায় আসে তারা। সামনেই 2023, সেই ভোটে ত্রিপুরা জয়ের স্বপ্ন দেখছে তৃণমূল। পুরভোটের ফলের পরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট, শূন্য থেকে শুরু করে সাফল্যের সঙ্গে পুরভোটে লড়া এবং 20% বেশি ভোট নিয়ে রাজ্যের প্রধান বিরোধী হয়ে ওঠা একটা রাজনৈতিক দলের জন্য ব্যতিক্রম। সবে তো শুরু, এবার আসল খেলা হবে। রাজ্য জুড়ে যে স্পন্দন, তাতে দেখা যাচ্ছে বিকল্প হিসেবে উঠে এসেছে কয়েকটা মাত্র মাস। 2023 আমরা সরকার গড়ব। আগরতলা শহরে 50% আসনে সিপিএম ক্যান্ডিডেট দেয়নি। যে যে জায়গায় সিপিএম ক্যান্ডিডেট দিয়েছে সেই জায়গায় সিপিএম বিরোধী দল হয়েছে। সিপিএম যদি সব জায়গাতে ক্যান্ডিডেট দিতেন, ওনারা সব জায়গায় সেকেন্ড পজিশনে থাকতেন। এই তৃণমূল কংগ্রেস যদি ভোট না কাটতো, বামপন্থী প্রার্থীরা জিতত। রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে তৃণমূল 1 নম্বরে এগিয়ে এসছে। এটা হলো আত্মতুষ্টি, আত্মশ্লাঘা। এখন দেখার 2023-এর ভোটের আগে ত্রিপুরা দৌড়ে আর কতটা এগোয় তৃণমূল। নিউজ 18 বাংলা। মাদ্রাসা সার্ভিস কমিশনে গ্রুপ ডি নিয়োগে ভুলের পাহাড়। 74,000 যোগ্য আবেদনকারীর পরীক্ষাই নেয়নি কমিশন। 10 বছর পর হাইকোর্টে হলফনামা দিয়ে গাফিলতি স্বীকার। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। স্কুল সার্ভিস কমিশনের পর এবার মাদ্রাসা সার্ভিস কমিশন। চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগে বিরাট ভ্রান্তি, আর সেই ভুল বুঝতে 10 বছর লেগে গেল। 2011 সালের 29 মে মাদ্রাসা কমিশনে গ্রুপ ডি নিয়োগের পরীক্ষা হয়। আবেদন যাচাই করে 26,445 জনের পরীক্ষা নেওয়া হয়। 10 বছর পরেও সেই পরীক্ষার ফল প্রকাশ করতে পারেনি কমিশন। মামলা গড়িয়েছে হাইকোর্টে। 2020 সালে ফেব্রুয়ারিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় 6 মাসে ফল প্রকাশ করার, কিন্তু তারপর বছর ঘুরে গেলেও ফল প্রকাশ হয়নি। আর এই ফল প্রকাশে গড়িমসি মামলাতেই কে চোখ পুড়তে কেউটে। মাদ্রাসা সার্ভিস কমিশনের হলফনামায় বিস্ফোরক তথ্য। পরীক্ষায় বসার যোগ্যতা ছিল 1,01,064 জনের, কিন্তু 2011 সালে মাত্র 26,445 জনের পরীক্ষা নেওয়া হয়। আবেদনপত্র যাচাইয়ে প্রযুক্তিগত ভুলেই এই কাণ্ড বলে দাবি। 6 মাসের মধ্যে পরীক্ষা নিতে চায় মাদ্রাসা সার্ভিস কমিশন।
1,01,064 জন প্রার্থীর পরীক্ষা নিতে চেয়ে আদালতে হলফনামা দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন। 10 বছর পর আবার পরীক্ষার সিদ্ধান্ত কি যুক্তিযুক্ত? মামলাকারীদের প্রশ্ন, প্রযুক্তির ভুল বুঝতে 10 বছর লাগলো কেন? ফল প্রকাশ নিয়ে একাধিক মামলায় ভুলের কথা বলেনি মাদ্রাসা সার্ভিস কমিশন। এখন দুর্নীতির অভিযোগ তুলছেন মামলাকারীরা। কারাপশন আছে, এটাও একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম করে এটা তদন্ত চাওয়ার জন্য আমরা বলেছি। এতদিন পর এসে বলছে আমাদের ভুল হয়েছে, এতদিন পর ওদের উদয় হলো যে আমাদের এটা বলা উচিত, তা না হলে আমরা বাঁচবো না। একাধিক পরীক্ষার্থী চাইছেন এই 10 বছর ধরে যা যা ঘটনা ঘটেছে মাদ্রাসা সার্ভিস কমিশনে নিয়োগ পরীক্ষার নামে তার প্রকৃত তদন্ত। এই ভুল ইচ্ছাকৃত নাকি সত্যি টেকনিক্যাল এরর? এখন এই নিয়ে কলকাতা পুর ভোটে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ। তালিকায় মহিলাদের প্রাধান্য, জোর তারুণ্যে। তালিকায় সংখ্যালঘু 9 জন। অবশেষে কলকাতা পুর ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। দফায় দফায় বৈঠক শেষে সোমবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ। তালিকায় মহিলাদের প্রাধান্য, আস্থা তরুণ ব্রিগেডেও। 144 জনের মধ্যে 50 জন মহিলা, তরুণ মুখ 48। বিধানসভা ভোটে একজনও সংখ্যালঘু প্রার্থী দেয়নি বিজেপি, কিন্তু ছোট লালবাড়ির লড়াইয়ে বদ্ধ প্রার্থী তালিকায় রয়েছে সংখ্যালঘু মুখ। এবার 9 জন সংখ্যালঘু প্রার্থী। সংখ্যালঘু আলাদা করে আমরা বলছি না, সবাই পার্টির কার্যকর্তা। ধর্ম নিয়ে রাজনীতি বিজেপি করে না তো, বিভাজনের রাজনীতির এই বামপন্থী অপপ্রচারের বিরুদ্ধেই তো আমাদের লড়াই। বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী তালিকায় ছিল নানা চমক, একাধিক তারকার নাম। এবারের তালিকা একেবারে তারকাহীন। ऐसा है कि एक्टर एक्ट्रेस काफी परिश्रम किए थे उस समय विधानसभा चुनाव में। अभी वो लोगों का शूटिंग चल रहा है, इसलिए उसमें व्यस्त होंगे, तो इसलिए हम लोग उसको अपने प्रोफेशन में थोड़ा रखने के लिए बोल रहे हैं। বিধানসভা ভোটের আগে আরএসপি থেকে বিজেপিতে আসেন রিঙ্কু নস্কর। তিনি 102 নম্বরের বিদায়ী কাউন্সিলর। সূত্রের খবর, পুরো ভোটে রিঙ্কু বিজেপির প্রার্থী হতে চাননি। বিধানসভা ভোটের আগে ভুল বদল করে বিজেপিতে যোগ দেন সজল ঘোষও। তাকে 50 নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছে বিজেপি। নিউজ 18 বাংলা। তৃণমূলের মঞ্চে অভিনেতা শ্রাবন্তী সোমবার দুপুরে বাসন্তীর মসজিদ বাটিতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত ক্যানিং মহকুমার 4 বিধায়ককে সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেন শ্রাবন্তী। তিনি তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন বাসন্তীর বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল মণ্ডল। শ্রাবন্তীর হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতি মোমেন্ট তুলে দেওয়া হয়। দেখুন, ও বিজেপিতে চলে গিয়েছিল, বর্তমানে আমাদের দলের হাত ধরে আবার তৃণমূল কংগ্রেসে ফিরেছে। আমরা স্বাগত জানাচ্ছি, কারণ যারা বিজেপিতে গিয়েছিল তারা তাদের ভুল বুঝতে পারছে দিনের পর দিন, এবং তারা একে একে আমাদের দলে ফিরে আসছে। এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দল যে সিদ্ধান্ত নেবে সেটাকে তো আমরা মান্য করে আমাদের চলতেই হবে। তদন্তের দাবি উঠছে। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। নটি বিনোদিনী 4-এর দশকে গ্রাম বাংলার বুকে একটাই নাম। সেই নটি বিনোদিনীর পালাকাররাই আজ বিস্মৃতির অন্ধকারে। ইছাপুরের গঙ্গাপাড়ে হারিয়ে যাচ্ছে কত দুষ্প্রাপ্য স্মৃতি। আলো আঁধারি মঞ্চ ভেসে যাচ্ছে তার সুরেলা কণ্ঠে। নিমায়ের ভূমিকায় এক নারী, দর্শকের আসনে শ্রীরামকৃষ্ণ। যাত্রা শেষে ঠাকুরের করতলে নটি বিনোদিনী, ঠাকুরের আশীর্বাদ ধন্য বাংলা রঙ্গমঞ্চের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী। এক সময়ের কথা, গ্রেট ন্যাশনাল থিয়েটারের সেই অখ্যাত অভিনেত্রীর জীবন নিয়েই তৈরি হলো নটি বিনোদিনী যাত্রাপালা। কিন্তু অনেকেই জানেন না কে এই নটি বিনোদিনীর স্রষ্টা। সময়ের ধুলোয় হারিয়ে গেছে স্রষ্টার নাম, পালাকার ব্রজেন্দ্র কুমার দে। তার লেখা নটি বিনোদিনী যাত্রাপালাই 4-এর দশকে জনপ্রিয় হয়ে ওঠে বাংলার রঙ্গমঞ্চে। সে সবই এখন অতীত। ব্রজেন্দ্র কুমার দের জন্ম বাংলাদেশে। একাধিক জনপ্রিয় যাত্রাপালার লেখক, 150-রও বেশি যাত্রাপালা লিখেছেন।
নটি বিনোদিনী, সোনাই দিঘি, চাঁদের মেয়ের স্রষ্টা। সময়ের সঙ্গে বদলেছে বিনোদন, যাত্রার কদর কমেছে। পুরনো দিনের সেসব উজ্জ্বল দিনগুলি আজ শুধুই স্মৃতি, মলিন স্মৃতি। ইছাপুরের দেবীতলায় নটি বিনোদিনীর স্রষ্টার স্মৃতি। এবং নটি বিনোদিনীতে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন যে সমস্ত কিছুই মানে নারী মুক্তির কথাও বলা হয়েছে, আবার ওই জাতীয় বিনোদিনীর মতো যারা, তাদের যে অসহনীয় অবস্থাটা অতিক্রম করতে হয়েছে, এই ব্যাপারটাকে তিনি তুলে ধরেছেন। নটি বিনোদিনী পালার স্রষ্টা কেউ মনে রাখেনি, বাড়িটাও বয়সের ভারে থুরথুরে। বাড়িটা ভেঙে পড়ে যাচ্ছে জানেন তো। আমি চাই যে হেরিটেজ বিল্ডিং হোক, কারণ বাবা আমাকে বলে গিয়েছিলেন মাকে দেখিস, বাবাকে আর বাড়িটা দেখিস। ভাঙাচোরা অন্ধকার ঘরে বইয়ের তাকে উই পোকা ঘোরে, আলমারির তাকে সারি সারি ধূসর পাণ্ডুলিপি। নটি বিনোদিনীর পালাকার এভাবেই হারিয়ে যাচ্ছেন, একটু একটু করে, অনাদরে। ইছাপুর থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। দীর্ঘদিন পর খুলেছে স্কুল, কিন্তু উপস্থিতির হার যে অর্ধেকেরও কম। পশ্চিম মেদিনীপুরের ভীমপুরে পড়ুয়াদের দুয়ারে দুয়ারে শিক্ষকরা। স্কুল ছুটতে স্কুলে ফেরাতে উদ্যোগ, গ্রামে গ্রামে মাইকিং শিক্ষকদের। দীর্ঘদিন বন্ধ ছিল, এ বিষয়ে আপনারাও অবহিত আছেন। পশ্চিম মেদিনীপুরের ভীমপুর, এখানেই ভীমপুর সাঁওতাল উচ্চ বিদ্যালয়। প্রায় 20 মাস পরে খুলেছে স্কুল, কিন্তু পড়ুয়াদের উপস্থিতির হার অর্ধেকেরও কম। তাদের স্কুলে ফেরাতে গ্রামে গ্রামে ঘুরলেন শিক্ষকরা, সঙ্গে মাইকিং। করোনা মহামারীর কারণে বিদ্যালয়ের পঠন পাঠন দীর্ঘদিন বন্ধ ছিল। স্কুল যাচ্ছ না? কেন? চাষের কাজ হচ্ছে ঘরে। কি ভাবছো, কি স্যাররা এসে কি বুঝালো, কি বললো? স্কুল যেতে বলছে সোমবার থেকে। ভীমপুরে বেশিরভাগই কুর্মী শবর সম্প্রদায়ের, অভাবের সংসার। করোনাকালে পেট চালাতে অনেকেই পরিবারের পাশে দাঁড়িয়ে কাজে হাত লাগিয়েছে। কেউ চাষের কাজে, কেউ আবার কাজ করতে ভিন রাজ্যে। স্কুল খুললেও তাদের আর স্কুলে ফেরা হয়নি। কি ভাবছো, কি স্কুল তো খুলেছে, যাবে? হ্যাঁ। তোমার বন্ধু বান্ধবরা যাচ্ছে? হ্যাঁ। আর বাকি বন্ধুরা যাচ্ছে না? সবাই এখন বিয়ে বা অন্য কাজে যুক্ত হয়ে যেরকম আছে? বাকি বন্ধুরা যাচ্ছে। কোভিডের আগে ছেলেমেয়েরা ভালো আসতো, এখন তো উপস্থিতির হার একদমই নেই। অনুপস্থিতির হার কোভিডের জন্য যে বন্ধ হয়ে থমকে গেছে যে জিনিসটা, থমকে দীর্ঘদিন থমকে যাওয়ার ফলে তারা স্কুল ছুট হয়ে গেছে। আমরা গ্রামে গ্রামে যাচ্ছি, ভিজিট করছি, আর ভাবছি গার্ডিয়ান মিটিং করব। পড়ুয়াদের স্কুলে টানতে নানা আয়োজন, নাচ, গান, আবৃত্তি, অপেক্ষা শিক্ষকরা। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা। কাঠের ব্রিজের একাংশ ভেঙে বিপত্তি, যেন মরণ ফাঁদ। সেখান দিয়েই ঝুঁকির পারাপার হাওড়ার জগৎবল্লভপুরে দুর্ভোগে 4টি গ্রামের প্রায় 25,000 বাসিন্দা। নিচে কানা দামোদর, উপরে ভাঙা কাঠের ব্রিজ বিপজ্জনকভাবে ঝুলছে। সেখান দিয়েই ঝুঁকির যাতায়াত, পদে পদে বিপদ। ব্রিজটি লম্বায় প্রায় 500 মিটার। জগৎবল্লভপুরের সঙ্গে পাঁচলার যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা। শনিবার থেকে এই ব্রিজই এখন আতঙ্কের। হঠাৎই একাংশ ভেঙে পড়ে বিপত্তি। ঝুঁকি নিয়ে যাতায়াত করতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। যে কোনো সময় ব্রিজ ভেঙে পড়ার আশঙ্কা। ছোট ছোট ছেলে মেয়ে থাকে পাড়ায়, ছেলে মেয়েকে না পার করলে পড়া লেখা সব ওদিকে আছে, ঠিক আছে, বাজার দোকান সব ওদিকে আছে। আমি যে ছেলে মেয়েকে পাঠাবো একটু সাইকেল করে, কি করে পাঠাবো বল? আশপাশের 4টি গ্রামের প্রায় 25,000 বাসিন্দার ভরসা এই কাঠের ব্রিজ। বাসিন্দাদের অভিযোগ, 6 মাস আগে ব্রিজের কয়েকটি অংশ ভেঙে পড়ে, তারপর আবার শনিবার। এতটা এর আগে ইরিগেশনের দপ্তর থেকে তৈরি হয়েছিল বেশ কিছুদিন আগেই। রক্ষণাবেক্ষণ বলতে কাঠের সেতু